নমস্কার 24 ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঠিক মাস তিনেক আগে নির্বাচনের একদম মুখে দাঁড়িয়ে নারদ স্টিং অপারেশন সেটা গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। আমরা আরো একবার আপনাদের মনে করিয়ে দেব যে 24 ঘন্টা সেই ভিডিও ফুটেজের সত্যতা সেটা যাচাই করেনি। তার সত্যতা এই মুহূর্তে কেন্দ্রীয় যে গবেষণাগার যে ফরেনসিক ল্যাবরেটরি তার বিচারাধীন। ইতিমধ্যে নির্বাচন শেষ হয়েছে, ফলাফল ঘোষিত হয়েছে এবং যেটা দেখা গেছে যে বিরোধীদের যে ক্ষুরোধার আক্রমণ এই নারদাকে হাতিয়ার করে তা অন্তত ভোট বাক্সে প্রভাব ফেলতে পারেনি। আর এবার নির্বাচনের পর সেই নারদ বিতর্কই আবারও খুব জোরালোভাবে ফিরে এলো এবং এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘোষণার হাত ধরে। গতকাল নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন যে রাজ্য সরকার নারদের তদন্ত করবে, যার দায়িত্বে থাকবেন নগরপাল রাজীব কুমার। আর এই নিয়ে আমাদের আজকের আলোচনা, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সোমনাথ সিংহ রায়, আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে সরাসরি যোগ দিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং সিপিআইএম নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে আজকে এসে যোগ দেবেন। আপনারা আমাকে টুইট করে আপনাদের মতামত জানাতে থাকুন। আমরা একবার শুরুতে দেখে নিই নারদ তদন্তে নগরপাল ঘোষণা মুখ্যমন্ত্রীর, যদিও এই ঘটনায় চক্রান্ত ছিল বলেই মনে করছেন তিনি। রাজ্যের তদন্তে ভরসা নেই বিরোধীদেরও, কেউ বলছেন প্রহসন, কারো দাবি আইওয়াশ। ভোটের ঠিক মুখে পরমাণু বিস্ফোরণ, তোলপাড় হয়ে গেল জাতীয় রাজনীতি। মেঘ না চাইতেই জল, জোর কদমে প্রচার শুরু করল বিরোধীরা। প্রথমে নীরব থেকে একসময় মুখ খুললেন মুখ্যমন্ত্রীও। আমি আগে জানলে নিশ্চয়ই ভাবতাম ক্যান্ডিডেট ডিক্লেয়ার হওয়ার পরে কেন চেঞ্জ, ইন্ডিভিজুয়াল কি অন্যায় করলে পার্টি অ্যাকশন নেবে। আগামী দিন আমরাও তদন্ত করব, আমরা প্রমাণ করব কারা কারা পেছনে ছিল। যদিও ভোটের ফলে প্রভাব ফেলেনি ঘুষকাণ্ড, স্বচ্ছন্দেই ক্ষমতায় ফিরেছে তৃণমূল। শপথের 1 মাসের মধ্যে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। টোটাল সত্য উদ্ঘাটিত করবার জন্য আমি এটা পুলিশকে এনকোয়ারি করতে বলেছি। কেউ দোষী প্রমাণিত হলে শাস্তি পাবে, আশ্বাস মুখ্যমন্ত্রীর। যদিও তিনি মনে করছেন এটা চক্রান্তই। কারণ আমি এখনো বিশ্বাস করি এর পেছনে কোনো চক্রান্ত, কোনো প্ররোচনা কিছু আছে, খুঁজে বের করা দরকার। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ স্বস্তি দিয়েছে দলীয় নেতাকর্মীদের। আমার মনে হলো যে সততার প্রতীক আবার প্রমাণ করলো যে সবকিছু সমানভাবে বিচার হবে। কোনো নীতির কাজ করিনি বা জীবনে করবেও না। সব রকম তদন্ত আমি স্বাগত জানাই, তদন্ত হোক। মুকুল রায়ের মতে নারদ তদন্তে আসল সত্য সামনে আসবে, পুলিশি তদন্তে আসল সত্য জানা যাবে মনে করেন সুব্রত। কাকলি ঘোষ দস্তিদারের মতে তদন্তে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। তৃণমূল সাংসদ সুলতান আহমেদেরও একই মত। দলের অপর সাংসদ সৌগত রায়ের টুইট, মুখ্যমন্ত্রী যা ভালো মনে করেছেন তাই করেছেন। তবে পুলিশি তদন্ত নিয়ে বিশেষ উৎসাহী নয় বিরোধী শিবির। যারা চোর তারা তাদের মাথার উপরে বসে আছে, তার বিরুদ্ধে তার অধস্তন কোনো লোক, এটা ফার্স্ট একটা। অপরাধীদের কলঙ্কমুক্ত করার জন্য যে ব্যক্তিটি চেষ্টা করেছিলেন তাকেই আবার দিয়ে তদন্ত করছেন। সেই তদন্ত আর সেই অফিসার আর রেজাল্টও সেই হবে যেটা সারদায় হয়েছে, সেজন্য এটা তো আইওয়াস চলছে। যেখানে কলকাতা হাইকোর্ট বিষয়টিকে নিয়ে গুরুত্ব দিয়ে অনুসন্ধানে কাজ করছেন, সেখানে আবার রাজীব কুমার তিনি নতুন করে কি করবেন, এটাই আমাদের কাছে খুবই আশ্চর্য। ঘুষকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মার্চেই মামলা হয়েছে হাইকোর্টে। নারদ নিউজের কাছ থেকে সংগৃহীত অসম্পাদিত ফুটেজ ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছে হাইকোর্ট। সাংসদদের নাম জড়ানোয় ঘুষকাণ্ডের তদন্ত করছে সংসদীয় নীতি কমিটি। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। গতকাল নবান্নে ঘোষণার পর আজকে যে রাজনৈতিক কর্মশালা ছিল তৃণমূল কংগ্রেসের, সেখানে দাঁড়িয়েও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন এই নারদ ইস্যু নিয়ে, যেখানে বিরোধীদের যে দাবি, বিরোধীদের যে অভিযোগ তা কার্যত ফুৎকারে উড়িয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস কারো কাছে টাকা নিয়ে সব করে না। তুমি আমায়, আমি তোমার কাছে টাকা চাইনি, তুমি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইনি, তুমি আমার সাথে দেখা করতে চাইলে, দেখা করতে চেয়ে তুমি আমার টেবিলে কিছু টাকা রেখে দিচ্ছ, দিয়েই ছবি তুলে নিয়ে গিয়ে বলছো ঘুষ নিচ্ছিল। তোমার কাছে তুমি চাইনি, তুমি কেন এসেছিলে আমার বাড়িতে?
কেন এসেছিলে? তার মানে কি কাউকে সময় দেওয়া যাবে না, কাউকে টাইম দেওয়া যাবে না? রিপোর্টাররাই যদি এ কাণ্ড করে তাহলে রিপোর্টারদের সাথে লোকে কথা বলবে কেন? এটা মিডিয়াতেও মনে রাখবেন, মিডিয়ার পক্ষেও এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড হয়ে যাচ্ছে এবং তারা কত কোটি টাকা বাজার থেকে তুলেছে এটা আপনাদের জানা উচিত। ব্ল্যাকমেলিং করে তারপরেও তোমারটা দেখাবো, টাকা দাও, এত টাকা দিয়ে চেপে যাও, এসব কত কি খেলা চলেছে সব বের করবো খুঁজে। সেই জন্যই তদন্ত করেছি কারা কারা এর মধ্যে আছে। 1.5 লক্ষ টাকা নিয়ে সংসার চালাতে হবে, ইলেকশন করতে হবে, ফিরালাকে খেতে পায় না, 2 লক্ষ টাকার ডিমান্ড করে তার কাছ থেকে নিতে হবে। আমি জানতে চাই তোমরা কি কেউ টাকা চেয়েছিলে? এগুলো অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, ওরা আমাকে বলেছে এনকোয়ারির সাথে টোটাল কোঅপারেশন করবে সবাই। তাদের পরিবার পরিজনও যথেষ্ট হিউমিলিয়েটেড হয়েছে, সবার নামে করছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মান্নানদা, মৌবি আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো মান্নানদা, যে কোনো দুর্নীতি ইস্যুতে তদন্তের ব্যাপারে আপনি যথেষ্ট তৎপর থাকেন, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তদন্তের নির্দেশ দিচ্ছেন এই নারদা কাণ্ডের, তখন কেন সংশয় প্রকাশ করছেন, কেন কটাক্ষ করছেন? না, মুখ্যমন্ত্রী যখনই অন্য কেউ কোনো রকম তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তখনই সিবিআই তদন্তের জন্য তিনি সোচ্চার হয়ে ওঠেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেন। কিন্তু মুখ্যমন্ত্রীর লোকেরা, মুখ্যমন্ত্রীর অনুগতরা যখন সরাসরি ঘুষ নেয়, চিটফান্ডের টাকা কেলেঙ্কারি করে, তখন যখন কেউ আদালতে যায় দুর্নীতির তদন্ত করার দাবি নিয়ে, তখন মুখ্যমন্ত্রী সরকারি টাকা কোটি কোটি টাকা ব্যয় করে সেই তদন্ত আটকাবার চেষ্টা করে। মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিতা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে লক্ষ্য করেছি। আজকেও যখন এই স্টিং অপারেশন, যখন গোটা পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ দেখতে পেলেন কিভাবে তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা টাকা নিচ্ছেন, ঘুষ নিচ্ছেন এবং বলছেন কাজ করে দেব, কোনো অসুবিধা হবে না, আসবেন। তারপরে যখন অভিযুক্ত ব্যক্তিরা, যাদের বিরুদ্ধে অভিযোগ এলো, তারা যখন প্রকাশ্যে বললেন দলের জন্য টাকা নিয়েছি, দোষের কি? ইলেকশনের কাজের জন্য টাকা নিয়েছি, দোষের কি? কেউ বললেন সত্যি নিয়ে ভুল করেছি, লজ্জা লাগছে, লজ্জায় মাথা হেঁটে গেছে আমার নিজেরই। এই সমস্ত মন্তব্য যখন করছেন, তখন মুখ্যমন্ত্রী বললেন যে আমি আগে যদি জানতাম স্টিং অপারেশনের এইসব লোকেরা অভিযুক্ত আছে তাহলে আমি তাদের মনোনয়ন দিতাম না। তখন আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম, মুখ্যমন্ত্রী সব জেনে শুনেই নমিনেশন দিয়েছেন। আমাদের সেদিনের সন্দেহ সত্যে পরিণত হলো যখন দেখলাম সেই সমস্ত টেন্টেড লোকদের, অভিযুক্ত লোকদের তিনি মন্ত্রিসভায় আবার স্থান দিলেন। তো মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। যখন সেই মুখ্যমন্ত্রী তো তদন্তের নির্দেশ দিচ্ছেন, আদালত যখন রাজ্য সরকার তদন্ত করবে, যার দায়িত্বে থাকবেন নগরপাল রাজীব কুমার। আমি সেটি বলছি, আমাকে কমপ্লিট করতে দিন, সেইটাই আমায় কমপ্লিট করতে দিন। সেই মুখ্যমন্ত্রী করছেন, সেটি বলছি। তাহলে মুখ্যমন্ত্রী আগে বলুক যে আদালত যেটা বিচার করছে আদালতকে আমি মানি না, আদালতের উপর আমার ভরসা নেই, আদালতের উপর আস্থা নেই, সেটা বলে যদি উনি তদন্তের ব্যবস্থা করতেন তাহলে বুঝতাম যে একটা যুক্তি আছে। যেখানে আদালত বিচার করছে তারপর উনি তদন্তের নামে কি করছেন? আমাদের অতীত অভিজ্ঞতা কি? এই একজন স্থাবক অফিসার, তিনি চিটফান্ড কেলেঙ্কারির জন্য সিট এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দায়িত্ব দিয়েছিলেন। তার কাজ ছিল সেদিন অপরাধীদের আড়াল করা, অপরাধীদের ক্লিন চিট দেওয়া এবং আমানতকারীদের টাকা যাতে ফেরত। আমি আসবো মান্নানদা আপনার কাছে। আমি এই প্রসঙ্গে আপনার বক্তব্যের রেস্ট টেনে আমি একটু সোমনাথ বাবুর কাছে আসবো। সোমনাথ বাবু, এই রাজীব কুমার নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন, যেখানে আজকে আমরা ম্যাথু স্যামুয়েলের টুইট দেখেছি। তিনি বলছেন যে সারদার তদন্ত যিনি করেছিলেন, যে কমিশনার করেছিলেন, তিনি নারদার দায়িত্বে বলে তার একটা প্রশ্ন চিহ্ন। স্মেল অফ ফিশ? না, আমি প্রথমে মৌপিয়া মান্নান সাহেবকে একটু অভিনন্দন জানাই। এই নির্বাচনের পর ওনার সাথে প্রথম দেখা হয়েছে, উনি নির্বাচনে জিতেছেন। মান্নান সাহেব অভিনন্দন, আপনি নির্বাচনে জয়ী হয়েছেন। এবার ডিবেটের প্রশ্নে আসি। মান্নান সাহেব একটা কথা বললেন, আদালতের উপরে ভরসা নেই। আদালতের উপরে কার ভরসা নেই? কারণ বিধানসভাতে মমতা ব্যানার্জি এই কথা বলার আগে বিধানসভাতে অ্যাপ্রন পরে নারদার কাণ্ডের জন্য বিচার চেয়ে আপনারা বিধানসভায় রাজ্যপালের কাছে আপিল করেছিলেন।
এটা তো মমতার বলার আগে হয়েছে। আপনাদের যদি হাইকোর্টের উপরে সত্যি কথা ভরসা থাকতো কিংবা কোর্টের উপরে ভরসা থাকতো, তাহলে বিধানসভার ভিতরে গিয়ে অ্যাপ্রনে লিখে রাজ্যপালের সামনে হাজির হবার কি প্রয়োজন ছিল? কারণ রুলসটা তো আপনারাই ভাঙলেন, মমতা ব্যানার্জির আগে আপনারা ভাঙলেন। মমতা ব্যানার্জি বলার আগে আপনারা আবার আপিল করলেন রাজ্যপালের কাছে যে নারদাকাণ্ডের বিচার চাই, দোষীদের শাস্তি চাই, তাই না? তো সুতরাং মমতা ব্যানার্জিকে বলার আগে হাইকোর্টের উপরে কিংবা কোর্টের উপরে কাদের ভরসা নেই সেটা কিন্তু জানার প্রয়োজন। মান্নান সাহেব, চট করে আমি উত্তরটা নিয়ে আসি। মান্নান দা, আমরা যেটা করেছি সেটা সঠিক করেছি। আমরা রাজ্যপালের কাছে যে ডিমান্ডটা করেছিলাম যে মন্ত্রীদের যাদের আছে তাদের বরখাস্ত করা হোক, বরখাস্তটা ইমিডিয়েট করা হোক, কারণ তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি অভিযোগ আছে এবং আদালতে আমরা মামলা করেছি। সেই যুক্তি দিয়ে আমরা সেদিন বরখাস্তের দাবি করেছিলাম। সেটা কোনো অন্যায় নয়, কারণ মুখ্যমন্ত্রী যেটা করছেন যে তদন্ত করেছেন, এই তদন্তের যিনি দায়িত্বে আছেন তার অতীত অভিজ্ঞতা আমরা দেখেছি। এইটাকে লোকে বলছে ক্লিন চিট অপারেশন, এবং মুখ্যমন্ত্রীর তদন্ত রিপোর্ট কীরকম হবে তার আজকে নেতাজি স্টেডিয়ামে ভাষণের মধ্য দিয়ে বলে দিয়েছে। আমরা যেটা করেছি দুটোই আমাদের যেসব দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে সে দুটোই আমরা পালন করেছি। একটা হচ্ছে আদালতে আইনের আশ্রয় নিচ্ছি, আর একটা হচ্ছে অবিলম্বে এই মন্ত্রীদের বরখাস্ত করছি। যতদিন আমি আসবো মান্নান দা আপনার কাছে খুব সংক্ষেপে। আমি জয়প্রকাশ বাবুর কাছে ডেফিনেটলি একটা কথা বলার এখানে আছে। মান্নান সাহেবরা যেটা করছেন সেটা সবসময় ঠিক হচ্ছে, তৃণমূল কংগ্রেস কিংবা মমতা ব্যানার্জি যা করছেন সবসময় ভুল হচ্ছে, এই ধারণাটা কিন্তু এবার বিরোধীদের, যারা বিরোধিতা করছেন সরকারি, তাদের কিন্তু আমরা যেটা বলেছি আদালতের রায় বেরোনোর মান্নান সাহেব অ্যাপ্রনে লেখা ছিল নারদার কাণ্ডে যুক্তদেশ দোষী শাস্তি চাই। আপনারা তো হাইকোর্টে তাদের দোষী সাব্যস্ত হবার আগেই আপনারা তার রায় চাইছেন রাজ্যপালের কাছে। আপনারা নিজে বলছেন হাইকোর্টে গেছি, আপনারা নিজে বলছেন এটা এথিক্স কমিটিতে আছে, তাহলে আবার রাজ্যপালের কাছে যাবার দরকার কি আছে? আবার রাজ্যপাল যখন মান্নান সাহেব এক মিনিট প্লিজ, মান্নান সাহেব আবার রাজ্যপাল যখন ভাষণে বলছেন হাইকোর্টে বিচার মান্নান সাহেব প্লিজ এক মিনিট, মান্নান সাহেব আপনি প্রশ্ন করেছেন, আপনার উত্তরটা কমপ্লিট হয়নি, উত্তর দিচ্ছেন না। ওকে প্লিজ, আমার সোমনাথ একটা রিকোয়েস্ট, যারা স্টুডিওর বাইরে থেকে জয়েন করছেন তাদের আলাদাভাবে একটু সময় দেওয়া এবং তাদের বক্তব্যটা শেষ করতে দেওয়াটা কিন্তু আমাদের কাম্য। আমি আসবো, আমি মান্নান দা আপনার কাছে আসবো, আমি জয়প্রকাশ বাবুর কাছে। মৌপিয়া, আমি সোমনাথ বাবু রাইটলি পয়েন্ট আউট করেছেন, আমি সেইটাই বলছি। আমরা রাজ্যপালকে দাবি করতে গেছিলাম যতদিন না আদালতের রায় ওদের পক্ষে যায়, যতদিন ওদের ক্লিন চিট দেয় ততদিন ওদের মন্ত্রিসভায় থাকার কোনো অধিকার নেই, এবং সেইটাই বলেছিলাম যে রাজ্যপালকে এদের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক। আমরা কিন্তু আদালতের রায়ের উপর ভিত্তি করেই বলেছি। আমি আসবো মান্নান দা আপনার কাছে, আমি জয়প্রকাশ বাবুর কাছে যাব। জয়প্রকাশ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি প্রশ্ন তুলে তিনি আরো একটা চক্রান্তের গন্ধ পাচ্ছেন, তার বক্তব্যে সেটা স্পষ্ট। তিনি বলছেন যে একজন অ্যাপয়েন্টমেন্ট চাইছে, বলছে সে একজন রিপোর্টার, সে আসছে, আমি কি তাহলে দেখা করব না? কেউ যদি অ্যাপয়েন্টমেন্ট চায়, এসে টেবিলের উপর টাকা রাখে, তাহলে কি করা যাবে? এবং তারপর তিনি আরো অভিযোগ শানিত করছেন। মৌপিয়া, আমি অনেক দূর থেকে কথা বলছি, তাই জন্য একটুখানি আমাকে সময় দিও। বলুন প্লিজ। আমি শুধু মনে করিয়ে দিতে চাই মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা। তার যে পাল্টে গেল মতটা, বদলে গেল পথটা, সেই ঘটনাটা আপনারা মনে করুন। জর্জ ফার্নান্ডেজ, তাহেলকা কাণ্ড, তখন কি বলেছিলেন কেউ এসে টেবিলের ওপর টাকা রেখে গেল, জর্জ ফার্নান্ডেজের বাড়িতে অন্য একজন টাকা নিল, সেটা কেন হয়েছে? তদন্ত চাই, তা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জর্জ ফার্নান্ডেজের 48 ঘন্টার মধ্যে পদত্যাগ চাই। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? আমরা সেই প্রশ্ন করছি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ঠকাচ্ছেন, বাংলার মানুষকে ঠকাচ্ছেন, রাজীব কুমার শাক দিয়ে ঘুষের বড় মাছ ঢাকতে চাইছেন। এটা বাংলার মানুষ সবাই জানে।